শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। এবার 10টি অগ্রাধিকার বিবেচনায় নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির বিকাশ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা, বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বেড়েছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার। আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপারে। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আস্তে আস্তে স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসেবে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎস করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালংকারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে। এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। আমরা আশা করছি যে ডার্ক মার্কেটে সোনার ব্যবসা চলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কম্পিউটার, পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎস কর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহার। দর্শক, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি সেখানে ছিলাম। নতুন বাজেটে লক্ষ্য স্থির, কিন্তু চাপ অনেক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। সব ঝক্কি মাথায় নিয়ে দেশের 28তম অর্থমন্ত্রী হিসেবে 9.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়নের বয়ান দিয়ে অর্থনীতির ভিত দুর্বল করেছে পতিত সরকার। এই সংকট থেকে সহসাই বের হওয়া যাবে না।
অধিবেশন দুপুরে হলেও সাত সকালে বাসা থেকে সংসদে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের স্পষ্ট করে জানান, অর্থনীতিতে অনেক চাপ, তারপর জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। জাতির প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। পরে দুপুর 3:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধিবেশনে হাজির হন অর্থমন্ত্রী, হাতে চিরচেনা ব্রিফকেস। বাজেট বক্তব্যের শুরুতেই জানান সংকটের কথা, বলেন রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিকে ট্র্যাকে ফেরানো অসম্ভব। অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, দেশের 55তম বাজেটে নতুনত্বের ছড়াছড়ি, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা প্রবল। সেজন্যই বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব। দেশে ভোজ্য তেল উৎপাদন করলে মিলতে পারে 10 বছরের ট্যাক্স হলিডে। রেকর্ড বরাদ্দ সামাজিক সুরক্ষায়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় মাসে 2,500 টাকা করে পাবেন 1 কোটি উপকারভোগী। বিশেষায়িত সেবা পাবেন প্রবাসীরা। দেশের সব নাগরিকের জন্য চালু হতে পারে হেলথ কার্ড। আলাদা ভাতা পাবেন ধর্মীয় উপাসনালয়ের কর্মী ও শিল্প শ্রমিকরা। সংস্কৃতি চর্চা বাড়াতে প্রথম এসেছে ক্রিয়েটিভ ইকোনমির ধারণা, যেখানে বরাদ্দ 300 কোটি টাকা। ভ্যাট দিতে হবে না স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের। শুল্ক দিতে হবে না সোলার ও ইলেকট্রিক পণ্য আমদানিতে। প্রত্যাহার হচ্ছে আলোচিত সিম ট্যাক্স। নগর অবকাঠামো উন্নয়নে চালু হবে আলাদা পৌর বন্ড। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বাজেটের নতুনত্বে বেশ কিছু বিপত্তিও আছে। জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী, যার অর্থ আসবে থোক বরাদ্দ থেকে। শিক্ষার্থী বাদে অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জমা দিতে হবে 3 নম্বর। ভ্যাটের আওতায় আসবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নির্দিষ্ট লেনদেনে বাধ্যতামূলক হবে বিন নম্বর। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেট কার্যকর হবে আসছে জুলাইয়ের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি মোকাবেলায় বেশ বড় ঝুঁকি নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2,43,000 কোটি টাকার ঘাটতি মেটাতে সরকারকে দেশি বিদেশি ঋণের দ্বারস্থ হবে। এ লক্ষ্যে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, অভ্যন্তরীণ উৎস থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ নিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বেসরকারি ঋণ প্রবাহে। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর সামগ্রিক বাজেট ঘাটতি হবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা আছে, যার মধ্যে 1,12,000 কোটি টাকা আসবে ব্যাংক খাত থেকে, আর বাকি 15,000 কোটি টাকা সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে। আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। ঘাটতি পূরণের জন্য ব্যাংক ঋণের বাইরে আরো 1,16,000 কোটি টাকা দরকার হবে। বিদেশি উৎস থেকে ঋণ করে এই অর্থ সংগ্রহ করতে চান অর্থমন্ত্রী। এছাড়া 6,000 কোটি টাকা বিদেশি অনুদান সংগ্রহ করতে চায় সরকার। ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে বিরূপ প্রভাব পড়তে পারে, এমন অভিমত অর্থনীতিবিদদের। এক্ষেত্রে সরকারকে সতর্কভাবে এগোনোর পরামর্শ তাদের। সরকার যদি ঋণ বেশি নেয় তাহলে সেটা কিন্তু ব্যক্তি খাতে ঋণের প্রবাহের উপরে, কারণ ব্যাংকগুলোতে কিন্তু তারল্য খুব বেশি নেই, সেটার উপরে কিন্তু একটা চাপ পড়বে। সুতরাং এটি সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের ব্যবসার পরিবেশ এবং ঋণের প্রবাহ এবং এর পাশাপাশি শিল্পায়নের বিষয়টা, সেটার উপর একটা চ্যালেঞ্জিং প্রভাব পড়তে পারে।
প্রস্তাবিত বাজেটের 9,38,000 কোটি টাকার মধ্যে দেশি ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যয় হবে 46,000 কোটি টাকা। অন্যদিকে ডলার সংকট, কঠোর ঋণ শর্ত এবং বৈদেশিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই উচ্চাভিলাষী বিদেশি ঋণের লক্ষ্য অর্জন নিয়ে আছে সংশয়। সম্প্রসারণ করা হয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে চমকপ্রদ ড্রোন শো দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রথম উদ্বোধনী ম্যাচ। ড্রোন শোতে প্রদর্শন করা হবে মেক্সিকোর বিভিন্ন ঐতিহ্য ও উদ্বোধনী ম্যাচে অংশ নেয়া দুই দেশের পতাকাও। এছাড়াও থাকছে শাকিরা, বার্না বয়, টাইলা ও ব্যান্ড মানার জমকালো পারফরমেন্স। ম্যাচ শুরুর ঠিক 90 মিনিট আগে অর্থাৎ বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল রোমাঞ্চের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পুরোপুরি প্রস্তুত বিশ্ব, যেখানে লিওনেল মেসি নামছেন তার মুকুট ধরে রাখার মিশনে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সামনে এটিই হয়তো ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার শেষ সুযোগ। অপরদিকে এটিই হয়তো হবে নেইমার জুনিয়রের লাস্ট ড্যান্স। তবে প্রবীণ এই দুই মহাতারকা CR7 আর মেসির গোট বিতর্কের মাঝে গ্ল্যামার ছড়াতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে আর তরুণ তুর্কি লামিন ইয়ামালরা। তবে মাঠের বাইসাইকেল কিক আর গোল উৎসবের আগে ফুটবলারদের সবুজ গালিচা রূপ নেবে এক বর্ণিল মঞ্চে। বাংলাদেশ সময় রাত 11:30টায় অর্থাৎ ম্যাচ শুরুর ঠিক 90 মিনিট আগে শুরু হবে বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে থাকছে চমকপ্রদ ড্রোন শো। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন 4 বারের গ্র্যামি বিজয়ী ও ল্যাটিন মিউজিকের রানী শাকিরা। নাইজেরিয়ান সেন্সেশন বার্না বয়ের সাথে তিনি পারফর্ম করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাইয়ে। 2010 সালের ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরার সুরের জাদু আবারও মোহিত করবে ফুটবল বিশ্বকে। তাদের পাশাপাশি মঞ্চ কাঁপাতে থাকছেন দক্ষিণ আফ্রিকার পপ তারকা টাইলা, কলম্বিয়ান সিঙ্গার জে বালভিন এবং মেক্সিকোর নিজস্ব মিউজিক আইকন মানা ও লস এঞ্জেলস আজুলসের মতো জনপ্রিয় ব্যান্ড। আয়োজকরা জানিয়েছেন মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকশিল্প ও সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন দেখা যাবে এই আয়োজনে। প্রথমবারের মতো 3টি ভিন্ন দেশে বিশ্বকাপ হওয়ায় এবার মোট 3টি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছে ফিফা, যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকো সিটিতে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে 2026 ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। তার আগে একই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। ঠিক যেন 2010 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। এবার বিশ্বকাপ মেক্সিকোর ঘরের মাঠে, আর উদ্বোধনী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। 16 বছর আগের সেই লড়াই ড্র হয়েছিল 1-1 গোলে। এবার জয়ের পাল্লাটা ভারী মেক্সিকোর দিকেই। তারা খেলবে নিজেদের মাঠ ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে। দলে আছেন রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক ওচোয়ার মতো পরীক্ষিত মুখ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটির রক্ষণভাগও বেশ শক্তিশালী। সবশেষ 8 ম্যাচের 6টিতেই ক্লিনশিট রেখেছে মেক্সিকোর ডিফেন্স। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ 9 ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। শুধু মাঠের লড়াই নয়, আয়োজনেও মুনশিয়ানা দেখাতে প্রস্তুত মেক্সিকো। তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া দেশটি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রেখেছে চমক, যেখানে বিশ্বকাপের থিম সং দায় দায়ে মাতাবেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। বাংলাদেশ সময় রাত 11:30টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং দায় দায়ে পরিবেশন করবেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা। পরদিন বাংলাদেশ সময় রাত একই সময়ে কানাডার টরন্টোর বিএমএ ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন মাইকেল বুবলে, এলানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
সবশেষ শনিবার বাংলাদেশ সময় ভোর 5:30 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শিট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ। চিকিৎসা অবহেলায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দ্রুততম সময়ের মধ্যে বর্তমানে ভর্তি থাকা রোগীদের সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে আদ্দিন হাসপাতাল ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিলের সুযোগ পাবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আপাতত হাসপাতালটির আর চিকিৎসা সেবা দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আরও বলেন, এই মুহূর্তে যেসব রোগীরা ভর্তি আছেন তাদের সরিয়ে নেওয়ার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, 6 শিশুর মৃত্যুতে এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা আছে, যার পরিপ্রেক্ষিতে 4টি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই বিধি মোতাবেক লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় সাংবাদিক, ঘটনার প্রেক্ষিতে মেডিকেল প্র্যাকটিস যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেল স্বাস্থ্য খাত। আগের অর্থ বছরের 34,000 কোটির থেকে এবার দ্বিগুণেরও বেশি 69,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে চায় নতুন সরকার। অগ্রাধিকার পাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশ। তবে প্রতি বছরের মতো এবারও একই চ্যালেঞ্জ, তহবিল ঠিকঠাক ব্যয় করতে পারবে তো স্বাস্থ্য বিভাগ, নাকি অতীতের মতো ব্যয় সক্ষমতার অভাবে বিপুল অঙ্ক ফেরত যাবে? স্বাধীনতার পর দেশের স্বাস্থ্য খাত কেনাকাটা আর নির্মাণেই আটকা। খুব একটা চেষ্টা করা হয়নি টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার। অপ্রয়োজনীয় উন্নয়নে বছরের পর বছর বেড়েছে সংকট। এরই মধ্যে নতুন সরকার ঘোষণা করেছে আরেকটি বাজেট, যেখানে প্রথমবার স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সবার জন্য সেবা নিশ্চিতে গুরুত্ব পেয়েছে সর্বজনীন স্বাস্থ্যসেবা। দেয়া হবে হেলথ কার্ড। ইউনিয়ন বা শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে 101 শয্যার। জেলা সদর হাসপাতালেই মিলবে সব ধরনের চিকিৎসা সেবা। জনবল সংকট কাটাতে দ্রুত নেওয়া হবে 5,000 চিকিৎসক এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী। বিশেষ উদ্যোগ থাকবে রোগীর ব্যক্তিগত চিকিৎসা খরচ কমানোর। জিডিপির 1% দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে এই বছরের জন্য এটা একটা যথেষ্ট ভালো বাজেট। তাহলে এখন কোশ্চেন সেটা হচ্ছে যে এই বাজেটটা কি জন্য, আমি কোনটাকে ভালো বাজেট বলবো, যদি সেখান থেকে মানুষ আগামী বছর আরও স্বাচ্ছন্দ্যে ট্রিটমেন্ট পায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পুরোটাই চিকিৎসা কেন্দ্রিক। রোগ প্রতিরোধে ছিল না তেমন কোনো উদ্যোগ। এবারের বাজেটে গুরুত্ব পেয়েছে বিষয়টি। আমাদের জীবন আচরণগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে, আমাদের কায়িক শ্রম বাড়াতে হবে। অর্থাৎ প্রিভেনশন এবং প্রমোশনের দিকে আমরা জোর দিচ্ছি। যদি আমরা রোগ প্রতিরোধের ব্যবস্থা না করি তাহলে যত হাসপাতালই বানাই রুগী আসতেই থাকবে, রুগীও শেষ হবে না, সেবাও আমরা যথার্থভাবে দিতে পারবো। প্রতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে কম, সেটারও সিংহভাগ ফেরত যায়, কারণ কর্মকর্তাদের ব্যয় সক্ষমতার অভাব। তাই এবারের বাজেটেও একই চ্যালেঞ্জ। বাজেটের চেয়ে বড় সমস্যা বাজেট বাস্তবায়ন, বাজেটের কাজগুলো করা সঠিক সময়ে। ফলে আমি আশাবাদী যে এবার আমরা সেইভাবেই পরিকল্পনা এগোচ্ছি। এবার আমরা আশা করছি যে আমাদের বাজেটে যে কর্মপরিকল্পনা এবং যে বাজেট পুরোটাই আমরা এই বছরেই খরচ করতে পারব।
দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন বা বদলে যাওয়া নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। সরকারের অগ্রাধিকার খাতের তালিকায় স্বাস্থ্য খাত না থাকলে বড় বরাদ্দ পেলেও বদলাবে না পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। এবারের বিশ্বকাপে জায়ান্ট কিলার হবে কোন দল? চমক দিয়ে হেভিওয়েটদের পেছনে ফেলে জায়গা করে নেবে কোয়ার্টার কিংবা সেমিফাইনালে। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চল থেকে শতভাগ জয় আর সবচেয়ে বেশি গোল করে মূল পর্বে আসা নরওয়েকে ধরা হচ্ছে এবারের আসরের জায়ান্ট কিলার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। 2022 বিশ্বকাপে মরক্কো, 2018 বিশ্বকাপে রাশিয়া, 2014-তে ক্রোয়েশিয়া, 2010-এ কলম্বিয়া থেকে শুরু করে 2002 বিশ্বকাপে কোরিয়ার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই দলগুলো আন্ডারডগ হিসেবে এই টুর্নামেন্টে এসে জয় করেছিল বিশ্ব ফুটবলের হৃদয়, কাঁপন ধরিয়েছিল জায়ান্টদের। সেই ধারাবাহিকতায় 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে কোন দল হতে যাচ্ছে জায়ান্ট কিলার, যারা কাঁপন ধরাবে বড় বড় দলগুলোর হৃদয়? আপনার সাথে আমার প্রেডিকশনটা মিলিয়ে নিতে পারেন, দেখি এক হয় কিনা। ঠিক যেভাবে ছোট্ট একটা অঞ্চলের যোদ্ধারা ভাইকিংস হয়ে পুরো ইউরোপিয়ান অঞ্চল দখল করেছিলেন, ঠিক একইভাবে সেই ভাইকিংসের বংশধররা এবারের বিশ্বকাপের মসনদে কিন্তু অনেকটা আঁচড় ফেলে দিতে পারেন, পদচিহ্ন রেখে যেতে পারে। বলছি নরওয়ের কথা। এর্লিং হ্যালান্ডের এই দলটা কিন্তু এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চল থেকে রেকর্ড 8 ম্যাচে 8টি জয় তুলে নিয়েছিল। সেই সাথে তারা এই 8 ম্যাচে করেছিল 35টি গোল, যা সর্বাধিক। ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানির মতো জায়ান্টগুলো নরওয়ের গোল রেকর্ডের কাছাকাছি যেতে পারেনি। নরওয়ের অন্যতম সেরা শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগ। এর্লিং হ্যালান্ড আর সোলরথের মতো বিশ্বমানের স্ট্রাইকার আছে নরওয়ের জার্সিতে 50 ম্যাচে 55 গোল করেছেন হ্যালান্ড, আর বিশ্বকাপ বাছাইয়ের 8 ম্যাচে তার গোলটা আবার 16। সেই সাথে নরওয়ে দলটির অন্যতম প্রধান অস্ত্র তাদের ফিজিক্যালিটি। শারীরিকভাবে খুবই শক্তিশালী এবং বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘদেহী দল এই নরওয়ের ডিফেন্ডারদের সবাই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান লিগ সহ ইউরোপের শীর্ষ স্তরের দলগুলোতে। সেই সাথে মাঝমাঠও অনবদ্য নরওয়ের নেতা আর্সেনাল দলপতি মার্টিন ওডেগার্ড। তাই তো নরওয়ের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এমনকি সেমিফাইনালে গেলেও আমি অবাক হব না, আপনিও কিন্তু হবেন না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। 16 বছর পর বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও লড়েছিল এই দুই দল। সেবার মেক্সিকোর হয়ে একমাত্র গোল করা রাফায়েল মার্কেজ এবার দলটির সহকারী কোচ, যদিও আজটেকা স্টেডিয়ামে বিশ্বমঞ্চে হারেনি মেক্সিকো। বিস্তারিত আরও জানাচ্ছেন হাসান আল মারুফ। ঘন্টা কয়েকের অপেক্ষা, পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের, যেখানে উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর জন্য এটি বিশ্বকাপের 18তম আসর, আর দক্ষিণ আফ্রিকার জন্য মাত্র চতুর্থ। যদিও সবশেষ তারা বিশ্বকাপ খেলেছে 2010 সালে, তারপর 2026 এই বিশ্বকাপ দিয়ে তাদের পুনরায় যাত্রা শুরু হবে। এই দুই দলের ম্যাচ দিয়েই শুরু হয়েছিল 2010 বিশ্বকাপও, যেখানে আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। তবে এবার মেক্সিকো আতিথ্য দিচ্ছে সেই দক্ষিণ আফ্রিকাকে। এর মাঝে 16 বছরে দুই দল একে অপরের বিপক্ষে কোনো ম্যাচই খেলেনি। 2010 সালের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সিপিও শাবালালার সেই ঐতিহাসিক গোল, আইকনিক সেলিব্রেশন আর কমেন্ট্রি বক্স থেকে দ্য পোয়েট অফ ফুটবল খ্যাত পিটার ড্রুরির সেই ধারাভাষ্য এখনও নিশ্চয়ই মনে আছে সমর্থকদের। যদিও সেই ম্যাচটি শেষ হয় 1-1 সমতায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই ম্যাচে মেক্সিকোর হয়ে সমতায় ফেরানো গোলটি করেন রাফায়েল মার্কেজ, যিনি আছেন এবারের বিশ্বকাপে, থাকবেন মেক্সিকোর ডাগআউটে। তবে খেলোয়াড়ি ভূমিকায় নয়, এবার তিনি থাকবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তবে এবার মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার ম্যাচে থাকছেন না কমেন্ট্রিতে পিটার ড্রুরি। হেড টু হেডে দুই দলের দেখা হয়েছে মোট 4 বার, যেখানে দুটিতে জয় আছে মেক্সিকোর আর একটিতে দক্ষিণ আফ্রিকার, আর একটি ড্র, সেটিও 2010 বিশ্বকাপের সে উদ্বোধনী ম্যাচ। যদিও সম্প্রতি 7 জুন দুই দলের মধ্যে একটি লেজেন্ডস ম্যাচ আয়োজন করা হয়, সেটিও মেক্সিকোয়। তবে সেই ম্যাচেও মেক্সিকো 5-2 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যদিও এই ম্যাচটিতে অংশ নেন দুই দলের সাবেক তারকা ফুটবলাররা।
আর দক্ষিণ আফ্রিকার হয়ে করা সেই 2 গোলের একটি করেন সিপিওয়ে শাবালালা। প্রায় 1.5 যুগ পর মুখোমুখি লড়াইয়ে নামছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আজটেকা স্টেডিয়ামে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বের কোনো ম্যাচেই হারেনি মেক্সিকো। ঘরের মাঠ, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সব দিক থেকে স্বাগতিকরা এগিয়ে থাকলেও বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচটা কি রাঙাতে পারবে দক্ষিণ আফ্রিকা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে রীতিমতো বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে ইরান। শুধু জর্ডানেই ছোড়া হয় 12টি ব্যালিস্টিক মিসাইল। টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের আল সালতি ও আল আজরাক বিমান ঘাঁটি। বাহরাইন ও কুয়েতেও আঘাত হানে শাহেদ ড্রোন। এর আগে ইরানের কৌশলগত স্থাপনাগুলোয় অর্ধশতাধিক টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহুর্মুহু ছুটছে ইরানের মিসাইল। টার্গেট জর্ডান, বাহরাইন ও কুয়েতের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার গভীর রাতে গোপন স্থান থেকে কমপক্ষে 30টি মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে 12টি ছোড়া হয় জর্ডানে অবস্থিত 2 মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে। জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় জর্ডানের আল সালতি ও আল আজরাক এয়ারবেইজে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে স্থাপনায়। F-35, F-16 সহ একাধিক মার্কিন যুদ্ধবিমান ও হ্যাঙ্গার ধ্বংসের দাবি করে আইআরজিসি। বাহরাইন ও কুয়েতে 2 দফায় 18টি মিসাইল ছোড়ে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয় 5ম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম। কুয়েতের আকাশেও দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। এর আগে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় 49টি টমাহক ক্রুজ মিসাইল। পাশাপাশি হামলা চলে ফাইটার জেট দিয়েও। কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকে হয়েছে জোরালো বিস্ফোরণ। এছাড়াও গোরগান, মিনাব, কারাচ সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে। অনিক রহমান, যমুনা নিউজ। শিক্ষা খাতে এবার প্রায় 50,000 কোটি টাকা বাড়িয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে 1,36,606 কোটি টাকা। লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দের সাথে শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াইফাই, 1 টিচার 1 ট্যাবে সরকার খরচ করতে চায় বিপুল অঙ্কের অর্থ। শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের পরিসর বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে রাখা হয়েছে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনাও। শিক্ষা খাতের বাজেট বিশ্লেষণ করেছেন সহকর্মী আলামিন হক অহন। সংসদে যখন দেশের শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বাজেট প্রস্তাব, সেদিনও দেশের একটি বিদ্যালয়ের এই হাল। আমাদের ক্লাসরুম নষ্ট হয়ে যায়, আমাদের বই খাতা ভিজে যায়, আমরা বসতে পারি না। 1 টিচার 1 ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ, লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। বলা হয়ে থাকে শিক্ষার্থীরা আনন্দের সাথেই শিখবেন, কিন্তু নওগাঁর বদলগাছিতে এসে আমরা যা দেখলাম তা বেশ কষ্টদায়ক। আমরা দেখছিলাম যে বৃষ্টিতে পানি জমে গেছে এই ক্লাসরুমে এবং সেটি এইসব শিক্ষার্থীরা এসে শুরুতে সেটি অপসারণ করেছেন, তারপর তারা ক্লাসরুমে বসেছেন। এতে সরকার যে বলছেন আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, সেটি শেষ পর্যন্ত কতটা ঠিকঠাক হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। দেশের বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীদের বসার জায়গাটাই নড়বড়ে, তখন মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াইফাই আর 1 টিচার 1 ট্যাব অনেকটাই স্বপ্ন। খাতভিত্তিক অগ্রাধিকারে প্রথমেই শিক্ষা ও মানব সম্পদের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, শিক্ষাক্রমে জাপানিজ, মান্দারিন, আরবি সহ বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তৃতীয় ভাষা শিখলে বিদেশে শিক্ষা অর্জনে মিলবে 10 লাখ টাকা ঋণ। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। দরিদ্রদের জন্য ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ আর প্রাথমিকে সবার জন্য স্কুল ফিডিংয়েও খরচ করতে চায় সরকার। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষা বাজেটে সরকার সেই কাঠামো গড়ে তুলতে চায় যেখানে একজন শিক্ষার্থী নিজ মেধা, পছন্দ আর আগ্রহ অনুযায়ী যে কোনো পেশায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। শিক্ষা খাতের বাজেটে টাকার অঙ্ক বাড়লেও জিডিপির অনুপাতে তা স্থবির এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। বিশ্বব্যাংকের সবশেষ শিক্ষা খাতের খরচ নিয়ে 181 দেশের বাজেটে 163তম অবস্থানে বাংলাদেশ। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দেশে বাজেটে বরাদ্দ এতটাই কম যে শিক্ষায় সবচেয়ে কম বরাদ্দ পাওয়া বিশ্বের 20টি দেশের তালিকাতেও 19তম বাংলাদেশ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী কর্মীদের কল্যাণে প্রবাসী কার্ড আনতে চলেছে সরকার। এর মাধ্যমে প্রবাসীদের বীমা ও জরুরি সহায়তা সহ সহজ হবে ব্যাংকিং সেবাও। 2026-27 অর্থ বছরের বাজেটে প্রবাসী আয় বাড়াতে এমনই বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। একই সাথে রফতানি আয় বাড়াতেও থাকছে নানামুখী উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও সমৃদ্ধ করতে প্রয়োজন টেকসই ও সময় উপযোগী উদ্যোগ। যে প্রবাসীদের ঘামের দামে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি, এতগুলো বছর ধরে জাতীয় বাজেটে সেই প্রবাসীদের উন্নয়নে খুব বেশি গুরুত্ব ছিল না। তবে 2026-27 অর্থ বছরের এবারের বাজেটে প্রবাসীদের নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা জানালো সরকার। রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি। গত এক বছরে আশানুরূপভাবে বেড়েছে প্রবাসী আয়। গড় হিসাবে প্রথম 6 মাসে একই সময়ে গত বছরের চেয়ে রেমিটেন্স বেড়েছে 18.73%। ক্রমবর্ধমান এই রেমিটেন্স যাতে বৈধ পথে দেশে প্রবেশ করে সে ব্যাপারেও সচেতন সরকার। প্রবাসীদের কল্যাণে নতুন করে প্রবাসী কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে এবারের বাজেটে। প্রবাসীদের জরুরি সহায়তা ও ব্যাংকিং সুবিধা সহ বেশ কিছু সুবিধা থাকছে এই কার্ডে। তবে প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু বিষয় বাজেটে এড়িয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদেরকে খোঁজখবর নেওয়া, তাদেরকে আরও সুরক্ষা দেওয়া, যারা আসছে সে দেশে ফিরে তাদের কাজ দেওয়া বা সরকারি সাপোর্ট দেওয়া, এগুলোও কিন্তু এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম গুজব আকারেই সেটা প্রমাণিত হলো যে তাদের যে একটা ইনসেন্টিভ ছিল বিশেষ করে প্রপার চ্যানেলের ক্ষেত্রে সেটা কিন্তু এখনও রয়ে গেছে। সুতরাং এটি একটি আমি মনে করি যে একটি ভালো দিক যে ওটা আর কার্টেল করা হয়নি। এদিকে রফতানি বাড়াতেও বেশ কিছু পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে বাজেটে। তৈরি পোশাক খাতের মতোই সম্ভাবনা আছে এমন সকল রফতানিমুখী খাতেও কাস্টমস বন্ড সুবিধা চালুর কথা জানিয়েছে সরকার। এছাড়াও বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বন্ডের মেয়াদ বৃদ্ধি, নতুন 10টি খাতে শুল্কমুক্ত উপায়ে কাঁচামাল আমদানির সুযোগ সহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পণ্যের পাশাপাশি সেবা খাতকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চামড়া শিল্প রয়েছে, চামড়া শিল্পের কিছু কাঠামোগত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে দূর করে এটি খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এর পাশাপাশি আরও বেশ কিছু শিল্প আছে, কিছু সেবা খাত রয়েছে, সেই সেবা খাতগুলো এবং সেই শিল্পগুলোর উপরে আমাদের নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান বেশ কিছু শিল্পের কাঠামো সংস্কার করা গেলে রফতানি আয়ে বড় প্রভাব পড়তে পারে। সেদিকেও সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শুধু বিনোদন নয়, ক্রীড়াকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব সরকারের প্রথম বাজেটে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া ভাতা প্রদানের পাশাপাশি 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর স্বপ্ন নতুন করে স্পোর্টসের আওতায় 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তালিকায় সরকারের আরেক উদ্যোগ স্পোর্টস ডিপ্লোম্যাসি। দেশের ক্রীড়া উন্নয়নে নতুন সরকার তৎপর শুরু থেকেই। ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব সরকারের প্রথম বাজেটে। খাতভিত্তিক কর্ম পরিকল্পনা, নেতৃত্বের গুণাবলী। খেলাধুলা হবে পেশা, এ লক্ষ্যে এরই মধ্যে 300 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে সরকার। সাথে এবারের বাজেটে 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 10টি জেলায় এরই মধ্যে স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশাও প্রস্তুত।
অদম্য সব প্রতিভা। প্রধানমন্ত্রীর স্বপ্ন নতুন কুড়ি স্পোর্টস। 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের দেয়া হবে বৃত্তি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, এই 8টি খেলা বৃত্তির আওতায়। নতুন কুড়ি স্পোর্টসে সারা দেশ থেকে 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। আসছে অর্থ বছরে তাদের জন্য 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করল সরকার। আরেক উদ্যোগ স্পোর্টস ডিপ্লোমেসি। বলা হচ্ছে এতে বাড়বে আন্তর্জাতিক সহযোগিতা, যেখানে খেলাধুলার মাধ্যমে বিশ্ব মানচিত্রে ব্র্যান্ডিং হবে লাল সবুজ পতাকার। এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। নিয়মিত প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করে এ প্রজন্মকে ক্রীড়াঙ্গনমুখী করাই সরকারের টার্গেট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 1,45,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যা বাজেট বরাদ্দের 16%। নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় পুরো কর্মসূচির পাশাপাশি যুক্ত হচ্ছে কৃষি ও ফ্যামিলি কার্ড, বেকার ভাতার মতো নতুন কর্মসূচিও। কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দেয়া বরাদ্দের সঠিক ব্যবহারেও নেওয়া হয়েছে উদ্যোগ। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বেড়েছে গরিব মানুষের সংখ্যা। দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য কমিয়ে আনা এবং জীবনযাত্রার মান উন্নয়নে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাড়ানো হয়েছে বরাদ্দ। এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 1,44,000 কোটি টাকার উপরে, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 17,500 কোটি টাকা বেশি। যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। বিএনপি সরকারের প্রথম বাজেটে যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। 41 লাখ উপকারভোগীর জন্য বরাদ্দ প্রায় 14,500 কোটি টাকা। আর কৃষি কার্ড কর্মসূচিতে 42.5 লাখ উপকারভোগীকে বছরে দেয়া হবে 2,500 টাকা করে। এতে ব্যয় হবে 1,062 কোটি টাকার উপরে। চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। মাসিক ভাতার আওতায় আনা হয়েছে জুলাই যোদ্ধাদের। শহীদ পরিবার ছাড়াও আহতদের ধরন অনুযায়ী মাসিক ভাতা পাবেন তারা। নিশ্চিত করা হবে বিদেশ ফেরত নারীদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তাও। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়। মাসিক সম্মানীর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের। এ খাতে সরকারের ব্যয় হবে 1,081 কোটি টাকা। 61 লাখ থেকে বাড়িয়ে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা করা হচ্ছে 62 লাখ। বাড়বে ভাতার পরিমাণও। একইভাবে বাড়ানো হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা উপকারভোগীর সংখ্যাও। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতেও বাড়ানো হচ্ছে উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ। একই সঙ্গে বাড়ছে শিক্ষাবৃত্তিও। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী একই থাকলেও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 5,000 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। এসব উদ্যোগ ইতিবাচক, তবে এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের কিন্তু বাজেটের একটা বড় চাপ কিন্তু অর্থ সংস্থান করা, সুতরাং সেখানে অর্থ দিচ্ছি কিন্তু রাইট পার্সনের কাছে যাচ্ছে না। কেউ বেশি মানে যারা আসলে সুবিধাভোগী পাওয়ার যোগ্য না, তারা যদি পেয়ে যায় তাহলে তো আমার এই প্রোগ্রামটা উদ্দেশ্যটা সফল হলো না। নিরাপত্তা কর্মসূচির আওতায় আরও বেশ কিছু খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনা করবে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং এ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার এ উদ্যোগ অবশ্যই ইতিবাচক, তবে এর সুফল পেতে এ অর্থের সদ্ব্যবহার দরকার। প্রকৃত উপকারভোগীরাই যেন এর সুফল পায় তাও নিশ্চিত করতে হবে, না হলে সরকারের এ উদ্যোগ কাগজে কলমেই থেকে যাবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাজেটে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাত ঘিরে মহাপরিকল্পনা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। ভোক্তার পাশাপাশি এই খাতের বিনিয়োগকারীদের স্বার্থে বেশ কিছু কর ছাড়ের প্রস্তাব তুলে ধরেছেন। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা তৈরিতে 500 কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সিম কার্ডের উপর 300 টাকার সুনির্দিষ্ট ভ্যাট। বর্তমানে জিডিপিতে আইসিটি এবং টেলিযোগাযোগ খাতের অবদান 1 থেকে 2%।
প্রস্তাবিত বাজেটে আগামী 5 বছরে এই হার 10% উন্নীত করার প্রস্তাব তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আইসিটি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে, মাননীয় স্পিকার। বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশন আয়কে করমুক্ত করার ঘোষণা দিয়েছেন। নতুন উদ্যোক্তা তৈরির জন্য স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় রাখেননি টার্নওভার ট্যাক্স। এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র 1 থেকে 2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী 2 বছরের মধ্যে 90% মানুষের কাছে 5G পৌঁছাতে টেলিকম খাতে দিয়েছেন কর সুবিধা। প্রতিটি সিম কার্ডের বিপরীতে 300 টাকার সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের ঘোষণা এসেছে প্রস্তাবিত বাজেটে। হ্যান্ডসেট সহজলভ্য করার জন্য স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 22 ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে নামিয়ে 1% করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারের লক্ষ্য অর্জনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় সুনির্দিষ্ট বরাদ্দের পরামর্শ প্রযুক্তিবিদদের। এই ট্যাক্সের রিবেট যেটা আছে কিংবা ট্যাক্সের বেনিফিট যেটা আছে, ভ্যাটের যে বেনিফিটটা আছে, এটা ফিক্সড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতে যদি আসতো, আমরা নির্দ্বিধায় এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যে সরকারকে আমরা কর্মসংস্থানে সহায়তা করতে পারতাম, জিডিপিতে আমরা সহায়তা করতে পারতাম। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ডাটা প্রসেসিং মেশিন এবং ফ্ল্যাশ মেমোরি আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% নামিয়ে আনার সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।